আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভাইয়া। আজকে আমরা পর্যায় সারণী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং একটি ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। আশা করি এই একটা ক্লাস করার পর এই চ্যাপ্টারে আর কারও কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। আর তার আগে আমরা এই চ্যাপ্টারের পদার্থ এবং রসায়ন, বুঝছো, যারা এসএসসি 26 তাদের যে শর্ট সিলেবাস আছে এই পদার্থ এবং রসায়নের পুরোটা চ্যাপ্টার আমি তাদের জন্য কভার করে দেব। আর এই ইউটিউব চ্যানেলে তোমরা আমার সম্পূর্ণ ক্লাসগুলো পেয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে পর্যায় সারণী চ্যাপ্টারটা শুরু করে দিই। প্রথম দেখো, আমাদের এই চ্যাপ্টার আমাদের যেটা পড়তে হবে, বুঝছো, আমাদের ছিল বিজ্ঞানী ল্যাবইসিয়ে এই বিজ্ঞানী ল্যাবইসিয়ে কিন্তু আমাদের ধাতু এবং অধাতুর নামকরণ করেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কি বুঝতেছ? দেখো ভাইয়া, বিজ্ঞানী ল্যাবইসিয়ে সে কী করেছিল? ধাতু এবং অধাতু এই দুটোর কিন্তু নাম করেছিল। তাহলে ধাতু এবং অধাতুর নামকরণ সর্বপ্রথম কে করে? বিজ্ঞানী ল্যাবইসিয়ে। এখন কথা হচ্ছে, এই বিজ্ঞানী ল্যাবইসিয়ে যে ধাতু এবং অধাতুর নামকরণ করলো, সে কয়টা মৌল নিয়ে করেছিল? মনে রাখবো ভাইয়া, সে কিন্তু 33টি মৌল নিয়ে করেছিল। তাহলে আমাদের এখানে এমসিকিউ আসতে পারে যে বিজ্ঞানী ল্যাবইসিয়ে কী করেছিল? 33টি মৌলে, তার মধ্যে কিছুটা ছিল ধাতু এবং বাকি অর্ধেক ছিল অধাতু। আশা করি এটা সবাই বুঝছো। ল্যাবইসিয়ে ডান। এরপর আমরা দেখবো, দেখো এরপর আমরা দেখবো হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র। মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ডোবেরাইনের কি সূত্র? ত্রয়ী সূত্র। তাহলে ত্রয়ী সূত্র কে দেন ভাইয়া? এটা হচ্ছে ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র এই দুইটা কিন্তু এমসিকিউ এবং সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বুঝছো? আশা করি এই ত্রয়ী সূত্র নেওয়া আর কোনো প্যারা খাওয়া লাগবে না। এখন দেখো কি লিখছি এখানে, যে ডোবেরাইনের ত্রয়ী সূত্র, তাই না? আচ্ছা, নামে দেখো তো ত্রয়ী। ত্রয়ী মানে কি? 3 না? ত্রয়ী মানে কিন্তু 3। তাহলে ডোবেরাইনের ত্রয়ী সূত্র কীভাবে দিয়েছিল? মনে রাখবো, এই ডোবেরাইনের ত্রয়ী সূত্র শর্ত 2টা। এই 2টা শর্ত যদি আমরা মনে রাখি তাহলে ইজিলি ভাইয়া ত্রয়ী সূত্র কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। চলো প্রথম শর্ত নম্বর 1 যদি আমরা দেখি, 1 নম্বর। আচ্ছা, ত্রয়ী সূত্র তার মানে 3টা মৌল থাকবে। তাহলে বের করবো কেমনে? দেখো, প্রথম মৌলের ভর প্লাস তৃতীয় মৌলের ভর। এইখানে ভালো করে লক্ষ্য করো ভাইয়া, ডোবেরাইনের ত্রয়ী সূত্র, তাই না? ত্রয়ী সূত্র মানে কয়টা মৌল থাকবে? 3টা। এই 3টা মৌলের মধ্যে আমরা প্রথম মৌলের যে ভর সেইটার সঙ্গে তৃতীয় মৌলের ভর যোগ করে দেব। এখন যোগ করে দিয়ে 2 দ্বারা কি করে দেব? আমরা কিন্তু ভাইয়া 2 দ্বারা ভাগ করে দেব। কেন 2 দ্বারা ভাগ করে দেব বলো তো? আমরা কিন্তু গড় কেমনে করি? দেখো, আমরা 2টা দ্বারা ভাগ করছি, এই 2টা যোগ করছি উপরে, তাই না? একটা হচ্ছে প্রথম মৌলের ভর অ্যান্ড তৃতীয় মৌলের ভর। এই 2টা যোগ করে 2 দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। আর এইটা যদি আমাদের, দেখো এইটা সমান, যদি দ্বিতীয় মৌলের সমান বা মাঝের মৌলের সমান হয় তাহলে এটা কি? দ্বিতীয় মৌলের সমান হয়।
তাহলে কিন্তু ভাইয়া এইটা আমাদের সেই ত্রয়ী সূত্র হয়ে যাবে। বিষয়টা আরেকবার দেখি। দেখো আমাদের ত্রয়ী সূত্র মানে তিনটা মৌল থাকবে। তিনটা মৌলের মধ্যে প্রথম মৌলের ভরের সঙ্গে দ্বিতীয় মৌলের ভর কি করে দেব? যোগ করে দেবো, তাই না? যোগ করে 2 দ্বারা কি করব? ভাগ করব। এই ভাগ করে যদি দ্বিতীয় মৌলের সমান হয় তাহলেই ভাইয়া সেটাই ত্রয়ী সূত্র। তাহলে এই হচ্ছে 1 নম্বর শর্ত, ত্রয়ী সূত্র। আশা করি সবাই বুঝছো। এখন দেখো তো, আমি কিন্তু শর্তর কথা আরেকটা বলছি ভাইয়া, শর্ত নম্বর 2 নম্বর। 2 নম্বরটা কি নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। 2 নম্বর শর্তটা কি হবে দেখো তো ভাইয়ারা, আমি কিন্তু প্রথমটা লিখে ফেলছি, তাই না? 2 নম্বর শর্ত হচ্ছে এরা একই গ্রুপের হতে হবে, একই গ্রুপের হতে হবে, গ্রুপের হতে হবে। মনে রাখবা যে শুধু প্রথম শর্ত যদি মেনে চলে বা দ্বিতীয় শর্ত যদি না মেনে চলে তাহলে ভাইয়া সেইটা কিন্তু ত্রয়ী সূত্র কখনোই হবে না, বুঝছো? তার মানে ত্রয়ী সূত্র হতে গেলে আমার 1 নম্বর শর্তও মানতে হবে এবং 2 নম্বর শর্তও মানতে হবে। কেমন? তো চলো আমরা একটা এমসিকিউ দেখে আসি। এই ত্রয়ী সূত্র মূলত আমাদের গ ঘতে আসে না, জাস্ট এমসিকিউ আসে, বুঝছো? আর ক নম্বরে আসে যে ডোবের আইনের ত্রয়ী সূত্রটা লেখো, এটা ক নম্বরে আসে, যে ডোবের আইনের ত্রয়ী সূত্রটা ক নম্বরে আসে, অ্যান্ড এইটা আসে এমসিকিউ, জাস্ট এমসিকিউ। তাই আমাদের এমসিকিউ তো করা লাগবে, তাই না? ওকে, এবং এইখান থেকে মনে রাখবা ডোবের আইনের ত্রয়ী সূত্র, অর্থাৎ ত্রয়ী সূত্র কে দেন? বিজ্ঞানী ডোবের আইন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং ধাতু এবং অধাতুর নামকরণ কে করেন? বিজ্ঞানী ল্যাবুইসে। ওকে ডান। তো চলো আমরা একটি এমসিকিউ দেখি, মিশে দিচ্ছি, দেখো। আশা করি তোমরা বুঝতেছ। আমরা এক ক্লাসের মাধ্যমে একটা চ্যাপ্টার দেখব। ওকে, বলছে দেখো একটা এমসিকিউ, নিচের কোনটি ডোবের আইনের ত্রয়ী সূত্র? ডোবের আইনের ত্রয়ী সূত্র ক নম্বর অপশন দেওয়া আছে? ধরো সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। খ নম্বর দেওয়া আছে ধরো দেওয়া আছে হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, ফ্লোরিন, অ্যান্ড গ নম্বর দেওয়া আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আর হচ্ছে অ্যালুমিনিয়াম। এই তিনটার মধ্যে ভাইয়া দেখা কি চাই? হ্যাঁ যাচ্ছে। এই তিনটার মধ্যে ভাইয়া বলছে নিচের কোনটি ডোবের আইনের ত্রয়ী সূত্র? তো ফার্স্ট অফ অল দেখো আমরা ত্রয়ী সূত্রে কি বলছিলাম, 3টা করে থাকবে। দেখো তো 3টা আছে না? 1টা 2টা 3টা। ওকে গুড, 3টা আছে। খ নম্বরও দেখো 1টা 2টা 3টা, অ্যান্ড গ নম্বরও আছে 1টা 2টা 3টা। তো এইটার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে আমরা কেমনে বের করব? আমরা প্রথম কি পড়লাম? ডোবের আইনের ত্রয়ী সূত্র, প্রথম মৌলের ভর। আচ্ছা দেখো তো এইটা নিয়ে যদি প্রথমে আমরা করি, প্রথম মৌলকে লিথিয়াম, তাই না? লিথিয়ামের ভর কত? লিথিয়াম পারমাণবিক সংখ্যা 3, তাহলে 3 2 6 আর 1 7, তাহলে লিথিয়ামের ভর হচ্ছে 7। বের করো, লিথিয়াম হচ্ছে 7 প্লাস, দেখো এটা কিন্তু প্রথম মৌলের ভর প্লাস
তৃতীয় মৌলকে পটাশিয়াম না, পটাশিয়াম 19, তাহলে 19 2 38 আর 1 39, তাহলে প্রথম মৌলের ভর যোগ তৃতীয় মৌলের ভর 39 ভাগ 2 সমান, এইটা যদি দ্বিতীয় মৌলের ভরের সমান হয়, দ্বিতীয় মৌলকে সোডিয়াম না, এটা যদি সমান হয় তা আমরা করি, দেখো হচ্ছে 39 আর 7 যোগ করে কত আসতেছে 44 ভাগ 2, তার মানে নিচে 2 উপরে আসতেছে 44, ভাগ করলে কত আসে 23। গুড, এই দেখো 23, এটাই কিন্তু ভাইয়া সেই সোডিয়ামের ভর। 23 কার ভর? সোডিয়ামের ভর না? তার মানে 1 নম্বর শর্ত মেনে চলছে, এটা 1 নম্বর শর্তটা, শর্ত নম্বর 1। এখন এইটা মানলেই হবে না, মোস্ট অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্ট এইটা তো ভুল করে। 2 নম্বর শর্তটা কি ছিল? যে একই গ্রুপের হতে হবে, তাই না? আমাদের কি গ্রুপের হতে হবে? একই গ্রুপের হতে হবে, একই গ্রুপের। এখন দেখো তো এটা কি একই গ্রুপের কিনা? হ্যাঁ, আমরা দেখতেছি লিথিয়াম, 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 সোডিয়াম, পটাশিয়াম, এরা গ্রুপ একে অবস্থিত। যারা গ্রুপে একে অবস্থিত তাদেরকে কিন্তু আমরা ক্ষার ধাতু বলি, এগুলো আমরা দেখব, নেক্সটে দেখব, তাই না? তাহলে এইটা হচ্ছে একই গ্রুপে অবস্থিত এরা, তাই বলা যায় উপরের অর্থাৎ নিচের কোনটি ডোবেরানের ত্রয়ী সূত্র হবে? অ্যান্সার ক। আশা করে বুঝছ, আর এইগুলো দেখবা একটা হবে না, আশা করি এই ডোবেরানের ত্রয়ী সূত্র একদম ডান। ওকে, চলো এরপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সট নেক্সটে যদি আমরা যাই তাহলে ওকে দেখো এরপর আমাদের লাগবে হচ্ছে ইম্পর্টেন্ট নিউল্যান্ড, বিজ্ঞানী নিউল্যান্ড। ভাইয়া এগুলো কিন্তু এমসিকিউ সিকিউ সব কিছু কভার হয়ে যাবে, জাস্ট ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো। বিজ্ঞানী নিউল্যান্ড, 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 বিজ্ঞানী নিউল্যান্ড কি করেন ভাইয়া? মনে রাখবো অষ্টক সূত্রকে দেন, এই বিজ্ঞানী নিউল্যান্ড কিন্তু আমাদের অষ্টক সূত্র দেন, অষ্টক সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। যে অষ্টক সূত্রকে দেন বিজ্ঞানী নিউল্যান্ড কিন্তু আমাদের অষ্টক সূত্র দেন। হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে আশা করি এটা বুঝছো। আচ্ছা এখন বিজ্ঞান নিউল্যান্ড ডান, এরপর যদি আমরা দেখি আরেকটা লাগবে আমাদের মেন্ডেলিফ, মোস্ট ইম্পর্টেন্ট এটা মেন্ডেলিফ। এই মেন্ডেলিফ থেকে প্রশ্ন আসবেই আসবে, বুঝতে পারছো? মেন্ডেলিফকে বলা হয় পর্যায় সারণীর জনক। তাহলে পর্যায় সারণীর জনককে, পর্যায় সারণীর জনক। ভাইয়ারা বুঝতে পারতেছো কি? তাহলে পর্যায় সারণীর জনককে মেন্ডেলিফ, পর্যায় সারণীর জনক। এবং ইন্টারেস্টিং বিষয় কি, মেন্ডেলিফ দেখো মেন্ডেলিফ কি করেছিল জানো? এই মেন্ডেলিফ আমাদের সে 12টা আনুভূমিক সারি দিয়েছিল। কতটি? 12টি আনুভূমিক সারি দিয়েছিল, আনুভূমিক সারি, যার আরেকটা নাম হচ্ছে পর্যায়, পর্যায়। তাহলে মনে রাখবা যে মেন্ডেলিফ কয়টি পর্যায় বা কয়টি আনুভূমিক সারি দিয়েছিল, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, এইটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? তাহলে মেন্ডেলিফ 12টি আনুভূমিক সারি দিয়েছিল, যেটার আরেক নাম হচ্ছে পর্যায়। নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। এবং দেখো সে কিন্তু 8টি উলম্ব বা কলাম দিয়েছিল। 8টি কি দিয়েছিল? কলাম, 8টি কলাম
যার আরেকটি নাম হচ্ছে গ্রুপ। আরেকটি নাম কি ভাইয়া? গ্রুপ দিয়েছিল। তাহলে মনে রাখবো এই মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। এটা একটা ইম্পর্টেন্ট থিওরি। পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? মেন্ডেলিভকে। এবং মেন্ডেলিভ কী করেছিল? 12টি আনুভূমিক সারি দিয়েছিল এবং 8টি কি দিয়েছিল? কলাম। এর মধ্যে দেখো মেন্ডেলিভ কিন্তু ভাইয়া 63টি মৌল, কয়টি মৌল? 63টি মৌল আবিষ্কার করেছিল। বুঝতে পারছো? এই মেন্ডেলিভ খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে মেন্ডেলিভ কয়টি মৌল দিয়েছিল? 63টি মৌল। এখন এইখান থেকে আমরা আর কয়েকটা জিনিস পাবো। দেখো আমি যদি একটু উপরে মিশে দেই, এটা নিউল্যান্ড। মেন্ডেলিভ কী করেছিল দেখো। ওকে, এইখানে যদি মনে রাখবা মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি এইটা কি? এবং আরেকটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি ভাইয়া? ভিত্তি। এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ভালো করে দেখবা। দেখো তো ভাইয়ারা, একটা কি লিখছি আমি, যে মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি। মনে রাখবা যখন নামের কাছে মেন্ডেলিভ বলা থাকবে, মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি ভাইয়া কিন্তু ইলেকট্রন বিন্যাস না, এটা ভুল করে। মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি হবে মানবিক ভর। কারণ মেন্ডেলিভ কি করেছিল জানো? সে পারমাণবিক ভরের ভিত্তিতে কিন্তু আমাদের এই 63টি মৌলকে নিয়ে সে একটা পর্যায় সাজাইছিল, গ্রুপ সাজাইছিল। বুঝতে পারছো? এখন পরবর্তীতে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কিন্তু আর এই পারমাণবিক ভর থাকে না, এটা হয়ে যায় ইলেকট্রন বিন্যাস। এই দুটো কিন্তু গুলাই ফেলবা না, কখনোই না। এইটাতে খেয়াল রাখবা যে মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর এবং আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবং এই আধুনিক পর্যায় সারণীটা কে দিয়েছিল? মনে রাখবা বিজ্ঞানী হেনরি মোসলে। কে দিয়েছিল ভাইয়া? হেনরি মোসলে। কত সালে? আচ্ছা, আমরা 3য় চ্যাপ্টারও পড়ব বোর মডেল, রাদারফোর্ড মডেল, তাই না? এই বোর মডেল বিজ্ঞানী নেলস বোর, তাই না? হেনরি মোসলে, এটা কত সালে? 1913 সালে। ওটা না দিলেও হবে, দরকার নেই, শুধু এটা মনে রাখবা। তোমরা এখানে মনে রাখবা যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস কে দিয়েছিল? হেনরি মোসলে। বলো, এইটা কি তোমাদের কমপ্লিট হয়েছে? আশা করি ভাইয়া কারো এইখানে কোনো সমস্যা থাকার কথা না। এই টপিকগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। ওকে, এরপর যদি আমরা দেখি, দেখো এরপর একটু মিশে দেই, আশা করি তোমরা বুঝছো। এরপর আরেকটা আমাদের লাগবে, সেটা হচ্ছে কি, আমরা কি জানি ভাইয়া? দেখো IUPAC, এই IUPAC এর ভিত্তিতে কিন্তু আমাদের যত রসায়নের নামকরণ আছে, কোনো একটা মৌলের নাম দিব, কোনো একটা মৌলকে কি করব? সাজাবো, সব কিছু কিন্তু এর ভিত্তিতে করা হয়। বুঝতে পারছো? তো এর পূর্ণরূপটা আমাদের লাগবে IUPAC। আইতে মনে রাখবা ইন্টারন্যাশনাল
NIO ন্যাশনাল। ইন্টারন্যাশনাল ইউতে মনে রাখবা, ইউতে মনে রাখবা ইউনিয়ন। আচ্ছা একটু বড় করে দেই, ইউতে মনে রাখবা ইউনিয়ন, ইউনিয়ন। তাহলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন। পিতে মনে রাখবো পিওর, তাহলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর। আচ্ছা হ্যাঁ 20 মিনিট হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। দেখো তাহলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ, পিতে মনে রাখবো কি পিওর, অফ পিওর। আচ্ছা সোজা করে লিখি। আচ্ছা দেখো অফ পিওর, PURE। তাহলে আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, ইউতে হচ্ছে ইউনিয়ন, অফ পিতে হচ্ছে পিওর, আর এতে হচ্ছে অ্যাপ্লাইড। এতে কি ভাইয়া অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। বানানগুলো একটু দেখবা বুঝছো, অ্যাপ্লাইড। আর সিতে হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি। এই তো এর ফুল মিনিংটা ভালো করে দেখবো, এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, ইউতে হচ্ছে ইউনিয়ন, পিতে হচ্ছে অফ পিওর, এতে হচ্ছে অ্যাপ্লাইড, সিতে হচ্ছে কেমিস্ট্রি। এবং এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে জানো, এর বাংলা নামটা মনে রাখতে হবে। সেটা কি, ইন্টারন্যাশনাল মানে কি দেখো তো, আন্তর্জাতিক, তাই না? ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, ইউতে মানে হচ্ছে ইউনিয়ন বা কোনো একটা সংস্থা, পিওর মানে কি খাঁটি, অ্যাপ্লাইড মানে কি মানে কোনো কিছু অ্যাপ্লাই করা, এবং কেমিস্ট্রি মানে রসায়ন। তাই এর পূর্ণরূপটা যদি আমরা দেখি, দেখো তাহলে আন্তর্জাতিক, আন্তর্জাতিক, আন্তর্জাতিক রসায়ন। তাহলে একটা নাম হচ্ছে কি আন্তর্জাতিক রসায়ন বা ফলিত রসায়ন, আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন, ফলিত রসায়ন। আর পিওর তো মানে হচ্ছে সংস্থা, সংস্থা। এই তো এই বাংলা নামটা মনে রাখবো, এইটা হচ্ছে আমাদের ফুল মিনিং অ্যান্ড এইটা হচ্ছে বাংলা অর্থটা। এই দুটো থেকেই কিন্তু প্রশ্ন আসে থাকে, বুঝতে পারছো? বিগত সালে অনেকবার প্রশ্ন এসেছে, আশা করি তোমরা এটা পারবা। তাহলে মনে রাখবো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যার বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা। তার মানে এর মধ্যেই আমাদের রসায়নের যত কার্যপরিতা আছে সব করা হয়। ওকে ডান, এটা আমাদের গেল। এরপর আমরা আসবো ভাইয়া অ্যাক্টিনাইট, ল্যান্থানাইট গ্রুপ আর হচ্ছে অ্যাক্টিনাইট গ্রুপ। চলো এটা একটু দেখি আগে, ল্যান্থানাইট। আচ্ছা না এটা পরে, এখন আমরা মেন টপিকে ঢুকে যাই, যেখান থেকে আমাদের সিকো আসবে, বুঝছো? প্রথমে আমরা দেখব, দেখো প্রথমে পর্যায় নির্ণয় করে শিখব। টপিকের নাম দাও পর্যায়, পর্যায় বের করার টেকনিক, বের করার টেকনিক। ওকে ভাইয়া, আশা করি এরপরে পর্যায়, গ্রুপ আর কারো সমস্যা হবে না। দেখো তাহলে আমরা কি শিখতেছি, পর্যায় বের করার টেকনিক। মনে রাখবা, মনে রাখবা শেষ কক্ষপথকে পর্যায় বলে, শেষ কক্ষপথে, শেষ কক্ষপথই, শেষ কক্ষপথই পর্যায়। আর কিচ্ছু নাই, কোনো বড় কোনো প্যারা খাওয়ার দরকারই নাই, তোমরা ইজি ভাষা মনে রাখবা শেষ কক্ষপথে কি পর্যায়। তো ভাইয়া কেমনে শেষ কক্ষপথে পর্যায় হয়, চলো আমরা দেখি। ধরো একটা প্রশ্ন দিয়েছে, আমরা ধরলাম একটা প্রশ্ন, প্রশ্ন
বলছে আয়রনের পর্যায় বের করো, আয়রন এর পর্যায় বের করো, বের করো, তাই না? তো চলো আমি কি বলছি, শেষ কক্ষপথেই পর্যায়, আর কিচ্ছু দেখার দরকার নেই। তো প্রথমে ইলেকট্রন বিন্যাস করো আয়রনের। চলো আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি দেখে দেখো, ওকে আয়রন কত নম্বর? আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। চলো ইলেকট্রন বিন্যাস করো। প্রথমে কি হবে 1s2 2s2 2p6, এই পর্যন্ত কয়টা? 10টা। 3s2 3p6 এ পর্যন্ত 18টা ভাইয়া, অর্থাৎ 1 হচ্ছে 2টা, 2s2p এখানে 8টা, এইখানে 2টা, এইখানে 8টা, 3s3p 3d আর হচ্ছে 4s। আমরা জানি আগে 4s এ ইলেকট্রন যায় আউট বাউ নীতি অনুযায়ী, তাই না? তাই 4 হচ্ছে 2টা, তাহলে মোট কয়টা হলো? 2 আর 8 10, 12 6 18, 18 2 20, 20 আর 26 হইতে আর কয়টা থাকে? 6টা। এই 6টা এখানে দিয়ে দিলাম। তাহলে এইখানে দেখো মোট হয়ে গেল কয়টা? এইখানে ভাই কিন্তু 16টা আছে, দেখো, হ্যাঁ 16টা, তাই না? ওকে, এখন দেখো তো এগুলো দেখার দরকার নাই, এগুলো নিয়ে প্যারাখার কোনো দরকার নাই, আমাদের মেন কাজ কি? পর্যায় বের করতেছি, তাই না? এখন দেখো তো ভাইয়া শেষ কক্ষপথ কত? কক্ষপথ কি এটা? নো, এটা তো জাস্ট ইলেকট্রন, এটা তো কক্ষপথ না। তাহলে কক্ষপথ কোনটা? এই যে 1 2 2 3 3 3 4, এগুলাই তো ভাইয়া কক্ষপথ। তাহলে কক্ষপথ, শেষ কক্ষপথ কোনটা দেখো তো? এই 4, এটাই শেষ কক্ষপথ না? তাহলে শেষ কক্ষপথে কি নির্দেশ করবে? পর্যায়। তাহলে আয়রনের পর্যায় হবে, আয়রন এর পর্যায় কত? 4। ডান, অ্যান্সার ডান। বের করতে পারবে না? দেখা যায়। ওকে, আমি আরেকটা দেই, ধরো দ্রুত দ্রুত আরেকটা দিলাম, আরেকটা দেই, ধরো সোডিয়াম। সোডিয়াম এর পর্যায় বের করো, বের করো। আমি দ্রুত দিলাম, দেখো। চলো তো আমরা এখানে করি, এখানে উত্তরটা করি। উত্তর, আচ্ছা প্রথমে ইলেকট্রন বিন্যাস করো। সোডিয়াম কত নম্বর থাকে? 11 নম্বরে, তাই না? তাহলে 11 নম্বরে যদি থাকে, প্রথমে কি হবে? 1s2 2s2 2p6। দেখো ভাইয়া আমাদের কিন্তু 10টা হয়ে গেছে। প্রথম কক্ষপথে 2টা, তারপর 2টা, 4টা আর 6 10টা, আর শেষ কক্ষপথ 3s1। এখন আমাদের শেষ কক্ষপথ কোনটা? এই 3টা না? এই 3 হচ্ছে শেষ কক্ষপথ। তাহলে উত্তর কি হবে? সোডিয়াম এর পর্যায় কত? 3। তাহলে সোডিয়াম কিন্তু 3 নম্বর পর্যায়ে অবস্থিত। বলো, ভালো দেখা যায়? হ্যাঁ। তাহলে ভাইয়া আশা করি সবাই পর্যায় বের করতে পারবা, আর এগুলো কিন্তু আমাদের গতে আসবে, বুঝছো? মনে রাখবা, গ ঘতে আমাদের গ ঘাতে গ্রুপ এবং পর্যায় এগুলোই আসবে। আশা করি পর্যায় বের করতে পারবা। চলো এইবার আমরা গ্রুপে চলে যাই। গ্রুপ, দেখো পর্যায় বের করছি, এইবার আমরা গ্রুপ বের করব। গ ঘতে আসবে এগুলা। ওকে, এইবার আমরা কি নির্ণয় করব? গ্রুপ। গ্রুপ, তাহলে গ্রুপ বের করার টেকনিক, তাই না? আচ্ছা, গ্রুপ দেখো ভাইয়া, গ্রুপ বের করার টেকনিক মনে রাখবা, আমরা গ্রুপ জাস্ট 3টার মাধ্যমে বের করব। কয়টার মাধ্যমে ভাইয়া? জাস্ট 3টা। কেমনে?
অত পেঁচানোর দরকার নেই, আমরা ইজিভাবে দেখব 1 2 অ্যান্ড 3। এই 3 ভাবে আমরা গ্রুপ ইজিলি বের করতে পারবো। মনে রাখবা, যদি শেষ কক্ষপথে শুধু এস থাকে, শেষ কক্ষপথে বা আরও ইজি আমি লিখি, শেষে শুধু এস থাকলে, শেষে শুধু এস থাকলে কি থাকলে ভাইয়া? এস। শেষে শুধু এস থাকলে মনে রাখবো, শেষে শুধু যদি এস থাকে তাহলে এস এর মোট ইলেকট্রন, এস এর মোট ইলেকট্রনই কি হবে? গ্রুপ। ইলেকট্রনই হবে গ্রুপ। বলো বুঝছো? এটা ইজিলি বুঝবা, আমি 3টাকে লিখে নেই। তাহলে শেষে শুধু এস থাকবে ভাইয়া, এস ছাড়ার কিছু নাই, শুধু এস। তাহলে শেষে শুধু এস থাকলে এস এর মোট ইলেকট্রনই কি হবে? তার গ্রুপ। এখন 2 নম্বর দেখো, 2 নম্বর শেষে শুধু না লেখে, হ্যাঁ শেষে শুধু এস এর পরে পি, বা শেষে শুধু না লেখে এস এর পর যদি পি থাকে, এস এর পর পি থাকলে, ভালো করে মনে রাখবা ভাইয়া, দেখো আর কারো সমস্যা হবে না। শেষে শুধু এস থাকলে এস এর মোট ইলেকট্রন কি হবে? গ্রুপ। আর শেষে এস এর পর যদি পি থাকে, তখন কি করবা? এই এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন দুটা যোগ করে দিবা, তার সঙ্গে 10 এক্সট্রা যোগ করে দিবা। এটা সমান কি হবে? গ্রুপ। তাহলে এস এর প্রথমটা দেখো, শুধু যদি এস থাকে এস এর মোট ইলেকট্রনই কি হবে? গ্রুপ। এবং শেষে যদি এস থাকে এবং এস এর পর যদি ভাইয়া পি থাকে, তাহলে কি করবা? এস এর ইলেকট্রন এবং পি এর ইলেকট্রন তার সঙ্গে 10 যোগ করে দিবা। তাহলে এস এর ইলেকট্রন যোগ করব, পি এর ইলেকট্রনও যোগ করব, তার সঙ্গে 10 যোগ করে যত হবে সেইটাই কিন্তু ভাইয়া গ্রুপ। আশা করি বুঝছো। অ্যান্ড 3rd নাম্বার আমরা কি করব? দেখো 3 নাম্বার দেখো, মনে রাখবো ভাইয়া, শেষে দেখো আমাদের যদি এস থাকে এবং এস এর আগে যদি ডি থাকে, এটা মনে রাখবা, এস এর আগে যদি ডি থাকে, এস এর আগে ডি থাকলে এই 3টা কন্ডিশন জাস্ট মনে রাখবো। তোমরা কি বুঝতে পারতেছো? দেখো এস এর আগে যদি ডি থাকে, শেষে কথাটা উল্লেখ করি ভালোভাবে, শেষে যদি এস থাকে, শেষে যদি কে থাকে? এস। এবং এস এর আগে যদি ডি থাকে, তাহলে এস এর ইলেকট্রন যোগ ডি এর ইলেকট্রন সমানে কি হবে? গ্রুপ। এইটার সঙ্গে এক্সট্রা কোনো কিছু যোগ করা লাগবে না ভাই, এই 3টা দ্বারাই কিন্তু আমরা গ্রুপ ইজিলি বের করতে পারবো, এবং এগুলো কিন্তু গঘতে আসবে, বুঝছো? তাহলে দেখো, চলো আমরা এগুলো অ্যাপ্লাই করে দেখি। ধরো 1 নম্বর, যদি 1 নম্বর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, একটা এমসিকিউ দেখি বা সিকিউ দেখি। বলছে যে সোডিয়াম এর গ্রুপ, সোডিয়ামের কি গ্রুপ কত? এটা একটা। অ্যান্ড 2nd নাম্বার কি বলছে? ধরো ক্লোরিন এর গ্রুপ কত?
আরেকটা বলছে থার্ড নাম্বার বলছে হচ্ছে ধরো আমি যদি একটা দিয়ে দেই, ধরো আয়রনের গ্রুপ কত, আয়রন এর গ্রুপ কত, এর গ্রুপ কত। দেখো ভাইয়া এই তিনটার মাধ্যমে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো, বুঝছো? তাহলে সোডিয়ামের গ্রুপ কত, ক্লোরিনের গ্রুপ কত এবং আয়রনের গ্রুপ কত। আমরা যদি দেখি প্রথমে এটা উত্তর, দেখো প্রথমে ইলেকট্রন বিন্যাস করো। সোডিয়াম 11, তাই না? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে কি হবে 1s2 2s2 2p6 and 3s1। দেখো তো ভাই শেষে শুধু কি আছে, এস আছে না, শুধু এস। দেখো এই তিনটার মধ্যে খাটে কিনা, শেষে যদি শুধু এস থাকে, এস এর আগে কি ডি আছে না, তার মানে এটা হবে না। এস এর পরে তো পি, এখানে আগে বলে নাই। তাহলে শুধু মনে রাখবা, দেখো এই তিনটার মধ্যে কোনটা খাটে, শেষে শুধু কি আছে, এস আছে। সেই শেষে শুধু যদি এস থাকে, তাহলে এস এর ইলেকট্রন আছে কয়টা, এই দেখো একটা, এইটাই তো ইলেকট্রন, তাই না? তাহলে এস এর মোট ইলেকট্রনই হবে তার কি গ্রুপ। তাহলে যেহেতু এস এ একটা ইলেকট্রন আছে, তার মানে সোডিয়াম এর গ্রুপ হচ্ছে কত, 1। বলো বুঝছো? আশা করি সবাই বুঝছো। এবার 2 নম্বরটা দেখো, আমাদের সময় অনেক হয়ে গেছে। এইবার 2 নম্বর দেখবো ক্লোরিন। দেখো উত্তর, ক্লোরিনটা যদি দেখি, দেখো তো ভাইয়া ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে 1s2 2s2 2p6 3s2 12 3p5, এই 17, 1 2 4 6 10 12, হ্যাঁ 17। এইবার দেখো আমাদের শেষে দেখো কি বলা ছিল ভাইয়া, শেষে যদি এস থাকে, এস এবং এসের পর যদি পি থাকে, এই দেখো 2 নম্বরটার সাথে মিলে গেছে। এসের পর পি থাকলে তাহলে কি করব, এসের ইলেকট্রন এবং পি এর ইলেকট্রন দুটো যোগ করে দেবো, তাই না? তাহলে দেখো এস এর ইলেকট্রন আছে 2টা, পি এর ইলেকট্রন আছে 5টা, এর সঙ্গে 10 কি করে দেব, যোগ। তাহলে করে দাও, এস এর ইলেকট্রন আছে 2 যোগ, পি এর ইলেকট্রন আছে 5 যোগ এক্সট্রা 10, তাহলে যোগ করো 10 আর 5 15 আর 2 17। এই দেখো ভাই, তাহলে ক্লোরিনের গ্রুপ কত হবে, গ্রুপ 17। বলো বুঝছো? আশা করি আর কারো সমস্যা হবে না। এখন দেখো 3rd নাম্বার আরেকটা আমরা করছি, আয়রনের গ্রুপ কত হবে। এটা আমি এখানে করি, দেখো এইটা এইখানে দেখাই, আয়রনের গ্রুপ, তাই না? এখন আয়রন কত নম্বরে আছে দেখো তো, আয়রন হচ্ছে 26, তাহলে 26 নম্বরে ইলেকট্রন বিন্যাস যদি করি, 1s2 2s2 2p6 3s2 3p6, আর একটু বুঝতে হবে। তোমরা কি সবাই বুঝতেছ? কারো কোনো যদি অসুবিধা হয় কমেন্টে জানাবা, বুঝছো? 3p6 3d 4s2। দেখো এই পর্যন্ত কয়টা, 2টা 2 4 4 আর 6 10 10 আর 2 12 12 আর 6 18 18 দিয়ে 22 এই 20, তাহলে 26 হতে আর কয়টা লাগবে, 6টা। তো এই 6টা 3Dতে আসবে। এখন দেখো আমাদের 3 নম্বরটার সাথে মিলে যায় কিনা একটু দেখো তো, এস এর আগে ডি, এই দেখো এস আছে, এস এস এর আগে দেখো ডি আছে। তাহলে ভাইয়া এস এর আগে যদি ডি থাকে তখন কি করবা, জাস্ট এস এর ইলেকট্রন নিবা, এস এর ইলেকট্রন কত 6, ডি এর ইলেকট্রন নিবা, ডি এর ইলেকট্রন কত, এস এর ইলেকট্রন 2, ডি এর ইলেকট্রন হচ্ছে 6,
এইটা যোগ করে যত হবে সেটা গ্রুপ। তাহলে 2 আচ্ছা 8, তাহলে গ্রুপ হচ্ছে 8। তাহলে আমাদের আয়রন কত নম্বর গ্রুপে অবস্থিত? গ্রুপ 8-এ অবস্থিত। বলো, আশা করি বুঝছো সবাই। তা আমাদের ভিডিওটা বড় হয়ে গেছে। নেক্সট আরেকটা পার্ট, আমাদের এটা 1 নম্বর পার্ট হয়ে গেছে। একটা ক্লাসে শেষ করতে চাইছিলাম, বাট অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আমরা 2 নম্বর পার্টে কি শুরু করবো জানো? আমরা পর্যায়বৃত্ত ধর্ম, এবং এইখান থেকেই পর্যায়বৃত্ত ধর্মগুলো। যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আমাদের কি কি আছে? পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এগুলো ভাই একদম ইজিলি পানি করে দিব। বুঝতে পারছো? তা আশা করি তোমরা এতটুকু বুঝছো। তার আমরা নেক্সট আর সময় আর কথা না বাড়াই, আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পার্ট 2। আর কার কার ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবা। কেন? কারণ অতি দ্রুত যাতে তোমরা নেক্সট ভিডিওগুলো পাও। ভাইয়া আমি আগেই বলছি, যারা SSC 26 তাদের শর্ট সিলেবাস আমি পুরোটা কাভার করে দেবো একদম। সবাইকে ধন্যবাদ।